আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো যাই হোক, এখন আমরা আজকে যা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত। তো বিগত ক্লাস যা ইচ্ছা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের 8-এর অনুশীলনের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলোর থেকে একটি তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছিলে। আশা করছি তোমরা সুন্দর সবাই বুঝতে পারছো। তো আমি এই উদাহরণগুলোর দিকে আর যাচ্ছি না, যেহেতু এই উদাহরণগুলো তোমাদের অষ্টম শ্রেণীতে ছিল, তবে আমি আর উদাহরণগুলো নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। আর আজকে যে আমি তোমাদের এখানে যেটা শেখাতে যাচ্ছি সেটা হলো তোমাদের 8-এর অনুশীলনী 7 নম্বর প্রশ্নের আলোকে আমাদের আজকে এই প্রশ্নটি। তো তোমাদের 7 নম্বর প্রশ্নে যা উল্লেখ ছিল সেটা হলো এরকম যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম। তো ওর আলোকে সেম একই জিনিস এখানে প্রশ্ন উল্লেখ করা আছে। ও কেন্দ্রের বিশিষ্ট বৃত্তে কেন্দ্র থেকে এবি ও সিডি জ্যা দুটির দূরত্ব যথাক্রমে ওই এবং ওয়ে। যদি এবি গ্রেটার দেন সিডি হয় তাহলে প্রমাণ করো যে ওই ইজ লেস দেন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বৃত্তের দুটি জ্যা থাকবে, একটি জ্যা বড় একটি জ্যা ছোট। যে জ্যাটি বড় তা আমাদের কেন্দ্রের নিকটতর হয়। তো অর্থাৎ আমরা কেন্দ্রের খুব কাছাকাছি দেওয়ার চেষ্টা করবো, আর যে জ্যাটি ছোট তার কেন্দ্র থেকে দূরে দেওয়ার চেষ্টা করবো। এই চিত্রটি আঁকতে যে অনেক সময় তোমরা গণ্ডগোল করে করবে যে কেন্দ্রের কাছাকাছি নাও, এটা করবে না। যেটি জ্যা বড় সেটা কেন্দ্রটি কাছাকাছি নিবে, আর যদি জ্যা ছোট দূরে নিলে চিত্রটি সুন্দর হবে। তো যাই হোক, এই প্রশ্নের আলোকে আমাদের বিশিষ্ট গঠন এখানে লেখা হয়েছে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র থেকে এবি ও সিডি জ্যা দুটি মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে ওই এবং ওয়ে। অর্থাৎ ওই লম্ব এবি এবং ওয়ের লম্ব সিডি। এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে যে ওই ইজ লেস দেন ওয়ে। এখন একটা জিনিস খেয়াল করো, জ্যামিতিতে দূরত্ব বলতে আমরা সাধারণত লম্ব দূরত্ব বুঝি, আর লম্ব দূরত্ব বলতে আমরা ওই বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে যেহেতু জ্যায়ের লম্ব দূরত্ব, এক্ষেত্রে কেন্দ্র থেকে জ্যায়ের আমরা লম্ব আঁকলে আমাদের দূরত্বটা পরিষ্কার হবে। তো লম্বটা তুমি চাঁদার সাহায্যে নির্ণয় করতে পারো অথবা স্কেলের সাহায্যে নির্ণয় করতে পারো। আবার এমনিতেও ও থেকে যদি আমরা এই জায়গায় লম্ব আঁকি, তার সিস্টেম হলো ও থেকে কেন্দ্রের কম্পাস কাটাটা এখানে বসিয়ে আমরা যে কোনো লম্বের ব্যাসার্ধ নিয়ে দূরে একটা বৃত্তচাপ দিতে পারি, যা এদিকে দূরে বৃত্তচ্ছেদ করবে। পরবর্তীতে ওই দূরে বিন্দুতে পুনরায় কাটা বসিয়ে আমরা একই মাপ বা তার চেয়ে কম বেশি নিয়ে আমরা এদিকে একই পাশে দূরে বৃত্তচাপ দিতে পারি, ওভাবে লম্ব আঁকতে পারো। তো এর আলোকে আমরা কী করবো, এই বন্ধটা প্রমাণ করব। এখানে যে আমরা প্রমাণ করতে যাচ্ছি এবি গ্রেটার দেন সিডি হলে প্রমাণ করতে হবে ওই ইজ লেস দেন। এর জন্য আমরা কী করলাম, এই প্রমাণ করার জন্য অঙ্কনের সাহায্য নিলাম। অঙ্কনে লেখা আছে ও কমা এ এবং ও কমা সি যোগ। এরপর আমরা প্রমাণের দিকে আগাবো। আসি প্রমাণের ধাপ 1। কি লেখা আছে, ও বৃত্তের কেন্দ্র এবং ওয়েট লম্ব এবি। তাহলে আমরা কি লিখতে পারি, এ সমান বি সমান হাফ হবে। কেন, আমরা এই জিনিসটা জানি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, আমরা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর বৃত্ত লম্ব যাকে সমান। এটা আমাদের 154 পৃষ্ঠায় তোমরা কাজে লক্ষ্য করবা। এই কাজের মধ্যে এই জিনিসটা আছে। তো আমি এটা অতি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু লক্ষ্য করো। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গা, অর্থাৎ যদি বৃত্তের কেন্দ্র ও হয় আর এটা যদি আমাদের যে কোনো একটা ব্যাস ভিন্ন যে কোনো জ্যা পিকি, এখন যদি আমরা ও থেকে পিকির উপর আমরা একটা লম্ব আঁকলাম ও, তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র ও থেকে আমরা ব্যাস ভিন্ন যে কোনো জায়গায় এখানে পিকিউ এর উপর যদি লম্ব আঁকি, তাহলে লম্বটা অর্থাৎ ওয়ারটা পি টেপে ওয়ার পিকিউ কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ জায়গাটা সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ জিনিসটা আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এই ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন হবে।
ওর সাথে পি আর ওর সাথে আমরা টু যোগ করি। তো তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু আমরা আমাদের ও আর লম্ব পি কিউ, সেহেতু আমাদের দুটোই সমকোণী ত্রিভুজ, আর দুটোই সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণের যে শর্ত তা হলো যে এদের অতিভুজ সমান হতে হবে, এছাড়া একটা রাখবো আর একটা রাখবো, যদি সমান হয় তাহলে ত্রিভুজ সর্বসম। তো সেহেতু আমরা লিখতে পারি এখানে দেখো লক্ষ্য করো ত্রিভুজ ও পি আর এবং ত্রিভুজ ও কিউ আর এর মধ্যে আমরা দেখতেছি কি অতিভুজ হলো ত্রিভুজ ও পি আর অতিভুজ ও পি এবং ত্রিভুজ ও কিউ আর অতিভুজ হলো ও পি। এখানে আমাদের ও পি এবং ও কিউ দুটোই সমান এবং অন্যদিকে ও আর সাধারণ বাহু, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ও পি আর এবং ত্রিভুজ ও কিউ আর সর্বসম। দুটো ত্রিভুজ সর্বসম হলে তার সবকিছু সমান, অর্থাৎ দুটো ত্রিভুজের আর ত্রিভুজের তো 6টা অঙ্ক থাকে, 3টি বাহু 3টি কোণ, এই হিসাবে আমাদের দুটো ত্রিভুজের সবকিছু সমান হয়ে যাচ্ছে, সর্বসম হয়ে যাবে। যেহেতু আমাদের সর্বসম হয়ে গেল, অর্থাৎ আমরা বলতে পারি কি পি আর সমান এটুকু সমান পি আর সমান কিউ আর। তাহলে আমরা কি পেলাম, কেন্দ্র থেকে যদি আমরা ব্যাসবিন্দু জায়গার উপর লম্ব আঁকি তাহলে ওই লম্বটার জায়গায় সমদ্বিখণ্ডক। এই হিসাবে আমরা এখানে লিখেছি সেকশন সরাসরি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসবিন্দু যে কোনো জায়গার উপর কৃত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডক। জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা বোঝানোর জন্য আমি এই চিত্রটা এখানে তোমাদের তুলে ধরলাম এতটুকু। এরপরে আমরা আসি অনুরূপভাবে চিত্র যদি লক্ষ্য করি আমাদের ওয়েভ লম্ব সিডি, তো ওয়েভ লম্ব সিডি, তাহলে একইভাবে আমরা বলতে পারি এই সিএফ সমান হবে আমাদের এফডি, তার মানে সিএফটা হবে পুরোটার অর্ধেক, তাই লেখা হয়েছে সিএফ সমান ডিএফ সমান হবে সিডি। একই কারণে অর্থাৎ উপরে যে শর্তটি প্রয়োগ করেছি তার আলোকে আমাদের এটি হলো হাফ অফ সি, অর্থাৎ সিএফটা হলো পুরোটা অর্ধেক। এখন এখানে একটা কথা আমি বলে রাখি, তা হলো এই যে আমি এখানে লম্ব এঁকেছি, লম্ব চিহ্নটাও তুলে ধরেছি, আমরা কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব আঁকার যে কৌশল তাও তুমি প্রয়োগ করতে পারতাম। অর্থাৎ মনে করো বিন্দু একটি ও বিন্দু আর এবি একটি নির্দিষ্ট সরলরেখা, এবং ও থেকে এবি এর উপর যদি আমরা লম্ব আঁকতে চাই সেক্ষেত্রে আমরা কৌশলটা জানি, কম্পাস কাঁটাটি এখানে বসিয়ে আমরা এরকম যে কোনো মাপের ব্যাসার্ধ বৃত্তচাপ দিই, পরবর্তীতে আবার এই দুই জায়গায় পুনরায় ওই মাপ কিংবা তার সেই কম বেশি নিয়ে আবারও একই দিকে দুটো বৃত্তচাপ দিই, এর জন্য আমরা লম্ব আঁকি, এটা আমরা জানি সব। তো ঠিক এই নিয়মটি যদি তুমি এখানে প্রয়োগ করে লম্ব আঁকো তাও করতে পারো, অর্থাৎ কম্পাস কাঁটার মধ্যে বসায় যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিলাম, পরবর্তীতে পুনরায় আবার এই দুই বিন্দুতে কম্পাস কাঁটা বসিয়ে একই সাথে আমরা দুটো বৃত্তচাপ নিলাম, এরপর লম্ব আঁকো। অথবা তুমি চাঁদার সাহায্য নিয়েও এই লম্বটা আঁকতে পারো, অর্থাৎ চাঁদার 90 ডিগ্রি দাগ তুমি এই বড় বসায় সুন্দরভাবে লম্ব আঁকতে পারো। অর্থাৎ মোটামুটি জন্য আমরা চিত্রটা দেখে লক্ষ্য করতে পারি যে তোমার 90 ডিগ্রি হয়েছে। অনেক সময় অনেক স্টুডেন্ট পারে কি লম্বটা আঁকতে যে একটু, অর্থাৎ পুরোপুরি লম্ব না এঁকে দেখা যাচ্ছে এইদিকে, অর্থাৎ দেখা যাচ্ছে কখনো 95 ডিগ্রি এঁকে ফেলে, কখনো আবার 85 ডিগ্রি এঁকে ফেলে। এই জন্য তুমি চাঁদার সাহায্য নিয়ে কিংবা স্কেলের সাহায্য নিয়ে এমনভাবে আঁকবা জন্য এখানে পরিষ্কার 90 ডিগ্রি করবে। অথবা তুমি এই পন্থা অবলম্বন করতে পারো, অর্থাৎ ওর থেকে যে এই বিবাহ লম্ব আঁকা হয় এটাও কৌশল অবলম্বন। আমরা যখন পরীক্ষার খাতা দেখি তখন খেয়াল করি তোমার লম্ব যথাযথ হলো, লম্ব যদি যথাযথ আমরা না পাই তাহলে সেখানে তোমার 1 মার্কস কম। আবার পরীক্ষা আমরা ধাপ দিয়ে এখন ত্রিভুজ ওএ এবং ওসি সমকোণী ত্রিভুজের অতিভুজ যথাক্রমে ও এবং ওসি। যেহেতু আমাদের এখানে লম্ব আঁকা হয়েছে ফলে ত্রিভুজ ওএই এবং ওসি দুটি সমকোণী ত্রিভুজ হবে, কারণ সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য এখানে এসেছে যে ত্রিভুজের রেস্টিকুলার সমকোণ তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আমরা ত্রিভুজ ওএই এর মধ্যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাই লেখা হয়েছে তাহলে ত্রিভুজ ওএই হতে পিথাগোরাসের বর্গ অনুসারে অতিভুজের বর্গ সমান কি বাকি দুটো বর্গ। তো
তো ত্রিভুজ ও এ এর অতিভুজ হলো আমাদের ওয়ে, অতএব আমরা লিখতে পারি অতিভুজের বর্গ বলতে ওয়ে স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গ। অপর দুই বাহু বলতে এখানে ওই এবং এই, তাই লেখা হয়েছে ওই স্কয়ার প্লাস এই স্কয়ার। আবার যদি ত্রিভুজ ও এফ সি এর মধ্যে আসি বা ও সি এফ এ আসি, এখানে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজের বর্গ অর্থাৎ ও সি স্কয়ার সমান ও এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার। এতটুকু। এরপরে আমরা আসি যে তোমাদের এখানে আমরা দেখতেছি তো যে এখানে একই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই ধাপ 3 আমাদের লেখা আছে কিন্তু ও এর সমান হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এর সমান হচ্ছে কেন হবে একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় সমানই হবে। এরপরে লেখা করেছি কি ওই পাশটা বর্গ করেছি। তো এখানে বাহুর বর্গ বলতে আমাদের দ্বিতীয় অ্যালফাবেটের উপর স্কয়ার দিলে বুঝি আমরা বাহুর বর্গ, তাই দ্বিতীয় লাইনে বর্গ করা হয়েছে। এরপরে পরের লাইনে আসি ও স্কয়ার পরিবর্তে লেখা হয়েছে ও স্কয়ার প্লাস এ স্কয়ার। তোমরা লক্ষ্য করো উপরে ধাপ 2 যা আমাদের আছে ও স্কয়ার ইজ ইকুয়াল টু ও স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই বাম পাশটা বসানো হলো। অনুরূপভাবে ডান পাশটাও আমরা ও স্কয়ার পরিবর্তে লিখলাম ও স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন এরপরে লাইনে কি করা হয়েছে যে a স্কয়ার এবং c স্কয়ার এক পাশে নেওয়া হয়েছে, অর্থাৎ ডান পাশ থেকে c স্কয়ার বাম পাশে নেওয়া হলো আর ও স্কয়ারটাকে ডান পাশে নিয়ে আসা, অর্থাৎ ও গুলোকে এক পাশে নেয় আর ও ছাড়া গুলোকে আরেক পাশে নেয়। এই বুঝুন ধাপ 3 এর শেষ। এরপরে আমরা আসি ধাপ 4। আমাদের প্রশ্ন উল্লেখ করা আছে ab গ্রেটার দ্যান cd শর্ত অনুসারে। এখানে আমি একটা কথা বলেছি, যদি ab গ্রেটার দ্যান cd হয় তাহলে প্রমাণ করতে হবে যে ওই ইজ লেস দ্যান ওয়ে। তার মানে এখানে জ্যাদয়ের মধ্যে একটি বড় একটি ছোট হলে আমাদের এখানে জ্যাদয়ের দূরত্ব ছোট বড়। ঠিক এর উল্টাটা হলো যে ওয়ে ইজ লেস দ্যান না ওই ইজ লেস দ্যান ওয়ে হলে প্রমাণ করা যে এবি গ্রেটার দ্যান সি। ওই শর্ত যদি থাকে তাহলে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। আগেরটা সবই ঠিক থাকবে, শুধু 4 নাম্বার থেকে আমাদের চেঞ্জ করতে হবে। এখন এখানে যে প্রশ্ন উল্লেখ করা আছে তার হলো আমরা লিখলাম ধাপ 4 এবি গ্রেটার দ্যান সিডি, অর্থাৎ এবি যে বড় সিডি যে ছোট। শর্তানুসারে কত অর্থ হলো প্রশ্নে যা উল্লেখ করা আছে যে কি যে বড় যে ছোট। এরপর আমরা উভয় পক্ষে হাত দ্বারা গুণ করি, উভয় পক্ষে হাত দ্বারা গুণ করি, অথবা তুমি এটাও লিখতে পারো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি বা গুণ করলে পেয়ে যাচ্ছি। এখানে গুণ করা হয়েছে হাফ ইনটু এবি হাফ ইনটু সিডি। তো হাফ ইনটু এবি বলতে তুমি লক্ষ্য করো ধাপ 1 এ উল্লেখ করা আছে a is equal to b সমান হাফ অফ b, অর্থাৎ এই ab হাফ অফ b পরিবর্তে আমি লিখতে পারি a, তাই লেখা আছে হাফ অফ b পরিবর্তে আমাদের এখন লিখতে পারবো এখানে a লক্ষ্য করো হাফ অফ ab পরিবর্তে a, আর অন্যদিকে হাফ অফ cd যে উল্লেখ করা আছে, অর্থাৎ এখানে হাফ অফ cd ধাপ 1 এ লক্ষ্য করো cf সমান df সমান হাফ অফ cd, অর্থাৎ হাফ অফ cd এর পরিবর্তে আমি লিখতে পারবো cf, তাই ডান পাশে লেখা হয়ে গেল cf। তোমরা দেখো বাম পাশটায় হাফ অফ b পরিবর্তে a এবং ডান পাশটায় হাফ অফ cd পরিবর্তে c। এরপর আমরা কি করলাম এটাই বর্গ করলাম, বর্গ করলাম। পরের লাইনে কি করা হলো এই cf স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ডান পাশে তো আর কিছু থাকতেছে না, তখন আমরা কি করি a স্কয়ার মাইনাস cf স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0। এখন তোমরা লক্ষ্য করো a স্কয়ার মাইনাস cf স্কয়ার এখানে আমরা ধাপ 3 এ যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় a স্কয়ার মাইনাস বাম এই 3 এর ধাপ 3 এর শেষে লেখা আছে a স্কয়ার মাইনাস cf স্কয়ার ইজ ইকুয়াল টু ওএফ স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার। অর্থাৎ আমরা এখন a স্কয়ার মাইনাস cf স্কয়ার a স্কয়ার মাইনাস cf স্কয়ার বলতে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ o স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার। অর্থাৎ আমরা এটার পরিবর্তে এটা লিখলাম ওএফ স্কয়ার মাইনাস ওএফ স্কয়ার। যদি মাঝখানে সমান চিহ্ন আছে অতএব লিখতে কোনো অসুবিধা নেই। তো আমরা একটু সাইড নোট দিতে পারি। প্রথমে পেলাম ধাপ 3, ধাপ 3। এখন আমরা কি করব প্রমাণের দিকে আগাবো। এখানে বাম পাশ থেকে মাইনাস ওই স্কয়ার আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপরে কি হলো উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে বাম পাশটায় আমাদের বাম পাশটা থেকে স্কয়ার রুট হবে, ডান পাশ থেকে স্কয়ার রুট হবে। এখন আমরা সাইড নোট দিতে পারি, নাও দিতে পারি। কিরকম যে আমার
এখানে স্কোয়ার যখন উঠে গেল সাইড বর্গমূল করল, তাহলে বর্গমূল করলে বাম পাশটা আসবে ওয়েট এবং ডান পাশটা আমরা পেয়ে গেলাম ওই। প্রমাণে লক্ষ্য করলে দেখা যায় যে বাম পাশটা আমাদের ওই আছে, তাই আমরা ওইটাকে বাম পাশে নিলাম আর ওয়েটটাকে ডান পাশে দিয়ে দিলাম। এই আর প্রমাণের মধ্যে অনেক সময় আমরা এটা ভিডিওভাবেও করি, সেটাও আমাদের পারে যে কীরকম। সেখানে আমাদের উল্লেখ করা হয় যে যেহেতু আমাদের এবি গ্রেটার দেন সি, অর্থাৎ এই ইজ গ্রেটার দেন সি বা এর বর্গ এ স্কয়ার মানে সি স্কয়ার, সেক্ষেত্রে আমরা এই ওয়েব উপর থেকে আমরা একটা কাজ করে নিতে পারি কীরকম, যে এই পর্যন্ত আসার পরে আমরা ধাপ 3 সাহায্য নিতে পারি কীরকম। তো সেটা আমি একটু দেখাচ্ছি, একটু আমি লিখে দেখাচ্ছি, লক্ষ্য করো যে a স্কয়ার ইজ গ্রেটার দ্যান c স্কয়ার বড় করে এই পর্যন্ত আসার পরে আমরা যদি ধাপ 4 দিয়ে দিই, তাহলে আমরা ধাপ 4 অর্থাৎ ধাপ 3 হতে পারে। এখন করতে পারি, এখন ধাপ 3 হতে পারে, ধাপ 3 হতে পারে কি পাই যে ওই স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের ওএফ স্কয়ার প্লাস সি স্কয়ার। লক্ষ্য করো এখানে আমাদের উল্লেখ করা হচ্ছে যে a স্কয়ার ইজ গ্রেটার দ্যান c স্কয়ার, তার মানে a স্কয়ারটা বড় আর c স্কয়ারটা ছোট, মাঝখানে কিন্তু সমান্তরাল আছে। তো একই সমীকরণের এক পাশ থেকে বড় মান, এক পাশ থেকে ছোট মান, এটা হলো আমাদের বড় আর এটা হলো ছোট। তো উভয় পক্ষ থেকে যদি আমরা a স্কয়ার আর বাম পাশ থেকে a স্কয়ার, ডান পাশ থেকে c স্কয়ার বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি হবে ওই স্কয়ার সেক্ষেত্রে ছোট হবে এবং ওই স্কয়ার বড় হবে, কারণ তুমি বাম পাশ থেকে বড় মানটা বাদ দিচ্ছ, ফলে ওই স্কয়ার হয়ে যাচ্ছে ছোট। অন্যদিকে ডান পাশ থেকে যেহেতু তুমি c স্কয়ার বাদ দিচ্ছ, অতএব এই মানটা ছোট মান বাদ দিচ্ছ, ফলে ওই স্কয়ার হচ্ছে বড়। এরপর যদি আমরা বর্গমূল করি তখন পেয়ে যাচ্ছি আমরা ওই ইজ লেস দ্যান। এটা আমাদের প্রমাণ হলো। কেউ যদি তোমরা এই 4 নম্বর শর্তটা এই হিসেবে প্রমাণ করো তাও ঠিক, আর একটু আগে আমি যে হিসেবে আমার লেখা ছিল বোর্ডে ওই হিসেবে করো, ওটাও ঠিক। এখন যেটি তোমার ভালো লাগে তুমি সেই পথটা অবলম্বন করতে। তো আমি এখানে যা শেখালাম এর আলোকে বাসায় তুমি 2-একবার প্র্যাকটিস করার পর হোমওয়ার্ক হিসেবে আমাদের স্কুলের ফেসবুক পেজে আপলোড করবো 2 দিনের মধ্যে, আমরা খেয়াল করবো। তো আশা করি তোমরা সবাই হোমওয়ার্ক পাঠিয়ে দিলাম, এ আশা ব্যক্ত করছি। আশা করি তোমরা ভালো থাকো, নিয়মিত হোমওয়ার্ক পাঠিয়ে দাও এবং খুব ভালো পড়াশোনা করো, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।